হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 53। এর আগে টোটাল আমরা 52 মক টেস্ট ডিসকাস করেছি। আগের 52 ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি পুরো প্লেলিস্ট দিয়ে রেখেছি। এবং প্রত্যেক দিন এই মক টেস্টগুলোতে আমরা 25 কোশ্চেন করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করি, কারণ তোমরা যারা প্রথমবার গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো গ্রুপ ডি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার জন্য আমরা জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে প্রিপারেশন নেব। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে এবং এর মধ্যে 2-3টে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পাবে। এবং টার্গেট রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য গ্রুপ ডি স্পেশাল এই গ্রুপটাও জয়েন করে নেবে। এখানেও আমি তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা রিলেটেড অনেক পিডিএফ পোস্ট করেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করা হবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। এবং তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। 129 নম্বর মক টেস্ট থেকে 188 মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন, যেখান থেকে এই ক্লাসগুলো মক টেস্টগুলো আমি তোমাদের করাচ্ছি। এখানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার 2018 যেখানে হয়েছিল 96টা শিফটের গ্রুপ ডি পরীক্ষার এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষার 30টা শিফটের 3000 প্লাস জেনারেল সায়েন্সের কোশ্চেন রয়েছে। এক্সট্রা ডিটেলস তোমরা পেয়ে যাবে। 404টা ফিজিক্সের ম্যাথ সলভ পেপারও তোমরা পেয়ে যাবে। এর সাথে রিসেন্টলি তোমাদের এনটিপিসি সিবিটি 1 যে পরীক্ষা হয়েছে তারই প্রথম 30টা শিফটের 1200টি এনটিপিসি 1 কোশ্চেনের পিডিএফও তোমরা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক আছে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। কালকের এই ম্যাথটা তোমরা অনেকজন বুঝতে পারোনি, তো এটা আজকে আমরা একবার রিভিশন করে নিচ্ছি এবং একটু কিছু ক্যালকুলেশনে গোলমাল ছিল, সেই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হয়েছিল। আজকে আমি তোমাদের করে দিচ্ছি। সবার প্রথম দেখো সঠিকভাবে কিভাবে করবো। এখানে কি বলেছে, 7.5 গ্রাম পরিমাণ গ্যাস এসটিবিতে আয়তন হলো 5.6 লিটার। গ্যাসটি হলো কি, তো এখানে দেখো কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের আণবিক ওজন 12, 14, 16 এখানে দিয়ে দিয়েছে। তো এখানে তোমাদের গ্যাসটা কি হবে সেটা জানতে চেয়েছে। এবার দেখো এখানে আমি এটা আগে থেকে ক্যালকুলেশন করিয়ে দিচ্ছি যাতে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হয়। সবার প্রথম দেখো CO2 রয়েছে, সি হচ্ছে দেখো কত হচ্ছে 12, তো 12 লিখলাম, প্লাস O2, ও হচ্ছে 16, তো 16 ইন্টু 2 হচ্ছে 32, মানে কত হচ্ছে 44। সেম প্রসেসে NO, N হচ্ছে কত 12, প্লাস ও হচ্ছে 16, তো 12, 16 কত হচ্ছে 28। এখানে দেখো সি হচ্ছে কার্বন হচ্ছে কত 12, সরি এখানে নাইট্রোজেন হচ্ছে তোমার 14, ওকে। তো 14 আর 16 হচ্ছে এখানে এটা 30 হবে, ওকে। এবং কার্বনের দেখো 12 এবং অক্সিজেনের হচ্ছে 16, তো 12 আর 16 কত হচ্ছে 28। এবং এখানে দেখো N2 মানে হচ্ছে N হচ্ছে 14, 14 দুগুণে 28, প্লাস ও হচ্ছে কত 16, 28 আর 16 কত হচ্ছে 34, নাকি এই 44। যাই হোক, এটা হয়ে গেল। মানে এইখানকে সলভ করে এগুলোর মধ্যে কোনো একটা তোমার আসতে হবে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি NO, অপশন সি হচ্ছে এটা অ্যান্সার, মানে 30 তোমাকে আসতে হবে। কিভাবে আসছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে। সবার প্রথম দেখো 1 মোল অফ গ্যাস অ্যাট এসটিপি অকুপাই 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসের এসটিপি তে থাকে 22.4 লিটার। এবার এখানে দেখো এখানে 5.6 লিটারে তোমাকে বার করতে বলেছে। তাহলে তুমি দেখো তোমাদের 22.4 লিটার থাকে 1 মোল, ওকে। তাহলে তোমাদের 1 লিটার থাকবে 1/22.4 এবং 5.6 এ তোমাকে বার করতে বলেছে। তো 5.6 এ থাকবে কি 1/22.4 ইন্টু 5.6, মানে ইকুয়াল টু তুমি কি লিখতে পারো 5.6/22.4 ইকুয়াল টু লিখতে পারো। এটা যদি কাটাকাটি করো তুমি দেখবে উপরে 1 আসবে, নিচে 4 আসবে, মানে 1 এর 4। 1 এর 4 কে তুমি লিখতে পারো 0.25 মোল। সেটাই এখানে বার করছি। আগের দিনে ক্যালকুলেশন আমার ভুল হয়েছিল, সেখানে আমি 22.4/5.6 করে দিয়েছিলাম, উল্টোটা করে দিয়েছিলাম। তো উল্টোটা হবে না, এরকম ভাবে হবে। কিভাবে এটা এলো তোমরা বুঝতে পারলে। এবার দেখো তাহলে নাম্বার অফ মোলস, এটা হচ্ছে ফর্মুলা, নাম্বার অফ মোলস সমান হয়ে থাকে ওয়েট ইন গ্রামস বাই মোলার ওয়েট। তো এখানে দেখো নাম্বার অফ মোলস মানে 0.25, এটা তোমার দেওয়া রয়েছে। ওয়েট ইন গ্রামস এখানে 7.5 গ্রাম দেওয়া রয়েছে। এবার তোমাকে জাস্ট এম এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এম এটা যদি ক্যালকুলেশন করো 0.25 ইকুয়াল টু 7.5 ইন্টু এম, তো এম ইকুয়াল টু লিখতে পারো 7.5 বাই 0.25। তো এটা যদি কালাকাটি করো তোমার দেখবে 30 আসছে। এবার 30 এগুলোর মধ্যে কোনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, তুমি আগে এটা করে রেখেছো, 30 হচ্ছে এনও। তো সেই জন্য এখানে আমাদের অপশন সি অ্যান্সার হচ্ছে। আই হোপ বুঝতে পারলে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার কালকে ক্লাসে বুঝিয়ে দেবো। এবং পরবর্তী প্রশ্নে চলে আসি। নিম্নলিখিত গুলির মধ্যে আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটা সিম্বোৎপাদী তোমাদের ফসল। তো এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডাল, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো দেখো কিছু সাধারণ সিম জাতীয় ফসল বা সিম্বোৎপাদী ফসল, সিম্বোৎপাদী ফসল মানে হচ্ছে সিম জাতীয় যে ফসল সেগুলোকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে আলফালফা,
তারপরে ক্লোভার, মটরশুঁটি, মটর, ছোলা, মসুর, লুপিন, মেসকাইট, কারব, সয়াবিন, চীনাবাদাম, তেঁতুল। তো এগুলো সব হচ্ছে শিম জাতীয় ফসল। তো এখানে ডালও কিন্তু একটা শিম্ববাদী ফসল। চাঁদে একটি বস্তুর ওজন যা পৃথিবীতে সেটির ওজন ড্যাশ গুণ। মনে করো চাঁদে একটা বস্তুর ওজন যদি 6 নিউটন হয়ে থাকে, তাহলে পৃথিবীতে তার ওয়েট কত হবে বলো, ভেবে চিন্তে অ্যান্সার করবে। তো চাঁদে একটা বস্তুর ওজন যদি 6 নিউটন হয়, পৃথিবীতে সেটা কি হবে, তার 6 গুণ হবে। মানে হচ্ছে কত, চাঁদে যদি 6 নিউটন হয়, পৃথিবীতে হয়ে যাবে 36 নিউটন। ওকে, তো প্রশ্নটা এখানে ঘুরিয়ে দিয়েছে। অনেক সময় পরীক্ষা দেয় যে পৃথিবী কোনো বস্তু চাঁদে নিয়ে গেলে কত হয়ে যায়, তো 1-এর 6 গুণ হয়, সেখানে জানি, কিন্তু এখানে তোমাকে প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে যাতে তুমি কনফিউজ হয়ে যাও। এবং মনে রাখবে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1-এর 4 গুণ হয়, এটাও মনে রাখবে। এবং চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1-এর 6 গুণ হয়। মানে পৃথিবীতে যদি 36 নিউটন হতো, চাঁদে নিয়ে গেলে সেটা 6 নিউটন হতো। ওকে, কনফিউজ হবে না। নেক্সট প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন, একটি বৈদ্যুতিক হিটারের তারের রোধ 750 ওহম হলে সেটি 220 ভোল্ট উৎস থেকে কতটা বিদ্যুৎ পরিবহন করবে। একদম সেম প্যাটার্নের প্রশ্ন আমি তোমাদের প্রতিদিনই করাই। তো এখানে দেখো অ্যান্সার কি হচ্ছে, 0.29 অ্যাম্পিয়ার। কিভাবে হচ্ছে দেখো, এখানে রোধ দেওয়া রয়েছে 750 ওহম, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য দেওয়া রয়েছে 220 ভোল্ট। তোমাকে বিভব পার্থক্য বার করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি, যে I ইজ ইকুয়াল টু কারেন্ট ইজ ইকুয়াল টু ভি বাই আর। এবার এখানে দেখো তোমার ভি হচ্ছে কত, 220 ভোল্ট। তো 220 বাই আর হচ্ছে 750, বা 220 বাই 750, এটা যদি কাটাকাটি করো তোমাদের 0.29 অ্যাম্পিয়ার চলে আসবে। তো এটা দেখো আমার আগে থেকে ক্যালকুলেশনটা করা আছে বলে আমি অ্যান্সার করে দিতে পারলাম। এক্সাম সেন্টারে তুমি কিন্তু কোনো ক্যালকুলেটর পাবে না। তো এটা ঘরে বসে একটা খাতাতে 220 কে 750 দিয়ে ভাগ করে তোমার যেন এটা আসে। ওকে, এটা প্র্যাকটিস করবে। নিচের কোন বিবৃতিটি গুলি সত্য বা মিথ্যা। তো এই সেম প্যাটার্নের প্রশ্ন আগের দিনও করেছিলাম। দেখো এখানে এইচ মাইনাস আয়ন দেওয়া রয়েছে, তো এটা এইচ প্লাস আয়ন হবে, তো এটাও ভুল। এখানে দেখো এইচ মাইনাস আয়ন দেওয়া রয়েছে, তো এটাও ভুল। তাহলে এখানে এটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে, বোধ 1 নম্বর এবং 2 নম্বর উভয়ই হচ্ছে মিথ্যা। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আধুনিক পর্যায় সারণীর প্রথম 3টি পর্যায়কে কি বলা হয়। এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়। তো এই প্রথম 3টে পর্যায়কে কি বলা হয়, এই 3টে পর্যায়কে বলা হয় হ্রস্ব পর্যায়। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শুক্রাণু কোথায় উৎপাদিত হয় বলো। শুক্রাণু কোথায় উৎপাদিত হয়, তো এটা উৎপাদিত হয় টেস্টিস। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো মনে রাখবে প্রাণীদের শুক্রাণু পুরুষ অন্ডকোষ বা শুক্রাশয় বা টেস্টিসে, মানে শুক্রাশয়কে ইংলিশে টেস্টিস বলা হয়, তো সেখানে তোমাদের মিওসিস বিভাজনের মাধ্যমে স্পারমেটোজেনেসিস দ্বারা উৎপাদিত এটা হয়ে থাকে। ড্যাশ হলো সেই সব অঞ্চলগুলি যেখানে ঘনত্ব এবং চাপ উচ্চ থাকে। তো এখানে আমাদের অ্যান্সার হবে ঘনীভবন। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ড্যাশ হলো সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম। তো এটা খুবই সহজ প্রশ্ন, প্রত্যেকে পারবে, তাড়াতাড়ি অ্যান্সার করো। তো সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম হচ্ছে বেকিং সোডা। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো এখানে মনে রাখবে সোডিয়াম বাইকার্বনেট, এটার IUPAC নেম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। অনেক সময় সোডিয়াম বাইকার্বনেট নাম না দিয়ে দেখবে আগে তোমাদের কোনো একটা শিফটে এটাও দিয়েছিল যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তো তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। তো এটাকে তোমার বেকিং সোডা বলা হয় এবং এর ফর্মুলা হচ্ছে NaHCO3। তো এগুলো সব তোমাকে মনে রাখতে হবে। মানুষের ক্ষেত্রে পুরুষদের ড্যাশ ড্যাশ সেটের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোম থাকে। তো মানুষের দেহে, মানব দেহে টোটাল 46টি ক্রোমোসোম থাকে। ওকে, তার মধ্যে থাকে 44টি অটোজোম এবং 2টি থাকে সেক্স ক্রোমোসোম। এবার এই যে 2টি সেক্স ক্রোমোসোম থাকে, এটা পুরুষদের ক্ষেত্রে আলাদা হয়, মহিলাদের ক্ষেত্রে আলাদা হয়। যখন পুরুষ থাকবে, পুরুষদের থাকে একটি এক্স ক্রোমোসোম এবং একটি ওয়াই ক্রোমোসোম, এবং যখন এটা মহিলা হবে, তো মহিলাদের মধ্যে 2টি এক্স এক্স ক্রোমোসোম থাকে। একটি বৈদ্যুতিক বর্তনী গঠিত হয় কেমন ভাবে, মানে একটা ইলেকট্রিক সার্কিট গঠিত হয় কেমন ভাবে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে বৈদ্যুতিক অংশ, সংযোগকারী তার, সেল বা ব্যাটারি এবং প্লাগটি দিয়ে এটা তৈরি হচ্ছে। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। গর্ভপত্র বা কার্পেল ড্যাশ ধারণ করে, নিম্নোক্ত কোনটি ধারণ করে গর্ভপত্রে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ওভিউল বা ডিম্বাণু বা ডিম্বাশয়, যেটাকে আমরা বলে থাকি। তো গর্ভপত্র হলো ফুলের স্ত্রী প্রজনন অংশ। এটি ডিম্বাশয়, গর্ভদত্ত, গর্ভমুণ্ড নামে 3টে ভাগে বিভক্ত। তো অপশন ডি হচ্ছে কিনা আমাদের সঠিক অ্যান্সার। একটি বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড সময়ে 1000 জুল শক্তি খরচ করে এবং 1 ঘন্টার জন্য চলতে থাকলে এটি কত পরিমাণ বিদ্যুৎ খরচ করবে। তো এটা কিভাবে অ্যান্সার করব, সবার প্রথম এটার অ্যান্সার হচ্ছে যে এটি 1 ইউনিট বিদ্যুৎ খরচ করবে।
অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করবে। এটা একটা ট্রিকি প্রশ্ন, তোমাকে কনফিউজ করার জন্য। তোমার যদি ইউনিট সম্পর্কে তোমার সঠিক ধারণা না থাকে এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবে না। কারণ কি, দেখো সবার প্রথম তোমাকে এটা জানতে হবে যে 1 জুল পার সেকেন্ড সমান হয়ে থাকে 1 ওয়াট। তো এখানে সেটাই বলেছে 1000 জুল শক্তি খরচ হয় 1 সেকেন্ডে। তার মানে কি 1000 জুল পার সেকেন্ড সমান হয়ে থাকে 1000 ওয়াট, কারণ আমরা জানি 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট হয়। আবার এটাও আমরা জানি যে 1000 ওয়াট সমান হয়ে থাকে 1 কিলোওয়াট হয়। তো 1 কিলোওয়াট 1 ঘন্টার জন্য চলতে থাকলে, তাহলে 1 ঘন্টার জন্য চলতে থাকলে কি হবে, 1 ঘন্টার জন্য চলতে থাকলে বিদ্যুৎ খরচ হবে। তো 1 কিলোওয়াট সেটা 1 ঘন্টার জন্য চলছে, তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে একই হয়, কিলোওয়াট আওয়ার। তো 1 কিলোওয়াট আওয়ার, তো আমরা প্রত্যেকে জানি যে 1 কিলোওয়াট আওয়ার সমান হয়ে থাকে কি 1 ইউনিট। তো সেটা এখানে দিয়েছে যে এটি 1 ইউনিট বিদ্যুৎ খরচ করবে, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করবে। তো খুবই সহজ প্রশ্ন, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখবে এই টাইপের আমরা প্রচুর প্রশ্ন তোমাদের করিয়েছি, ম্যাথের প্রশ্নও করিয়েছি। তো এইগুলো সেম মানে প্যাটার্নের প্রশ্ন একটু টাফ করার জন্য ঘুরিয়ে ফিরে দিয়ে দেয়। নেক্সট চলে আসি, কোন মৌলের আয়নীকরণ সম্ভাব্যতা প্রভাব ফেলে এমন একটি বিষয়। আয়োনাইজেশন এনার্জি যেটা রয়েছে সেটা কোনটির উপর প্রভাব ফেলে? তো সেটা প্রভাব ফেলে থাকে পারমাণবিক আকার, অ্যাটমিক সাইজের উপর। তো এখানে মনে রাখবে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি মানে আয়োনাইজেশন এনার্জির মান বাড়ে, আর পরমাণু আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে যায়। অর্থাৎ একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। নিম্নলিখিত মধ্যে কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 3? তো 2 8 3 মানে হচ্ছে কি 2 + 8 10 + 3 হচ্ছে 13। 13 কার অ্যাটমিক নাম্বার? 13 হচ্ছে তোমার, এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার অ্যালুমিনিয়াম। এবার পরীক্ষায় তো তুমি এই পিরিয়ডিক টেবিলের এই ইমেজটা পাবে না, তো এগুলো তোমাকে কিন্তু সব মুখস্থ করে রাখতে হবে। মিনিমাম যদি তুমি এই 36 পর্যন্ত একদম পুরো মুখস্থ করে নিতে পারো সব থেকে ভালো। এটা পর্যন্ত যদি না পারো মিনিমাম এই তোমাদের 21 22 পর্যন্ত একটু মুখস্থ করার চেষ্টা করবে। ওকে, এবার দেখো বাকিগুলো আমরা ইলেকট্রন কনফিগারেশন করেই নি। সবার প্রথম দেখো ম্যাগনেসিয়াম রয়েছে। ম্যাগনেসিয়াম কত রয়েছে? এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। তো ম্যাগনেসিয়াম এর অ্যাটমিক নাম্বার 12। এর যদি ইলেকট্রন কনফিগারেশন করি, প্রথম গ্রুপে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকবে, তার পরবর্তী গ্রুপে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে, মানে 10টা ইলেকট্রন তো হয়ে গেল, কটা বাকি পড়ে রইল? 2টি। তো এটা হয়ে গেল তোমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কনফিগারেশন। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে এর যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি কি হবে, সবার প্রথম গ্রুপে থাকবে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন, তার পরবর্তী গ্রুপে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকবে, মানে 10টা হয়ে গেল, কটা পড়ে হলো? একটা। তো সর্বশেষ কক্ষে একটা ইলেকট্রন পড়ে থাকবে। তো এটা হয়ে গেল সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন। এবং দেখো এরকম ভাবে তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18, এখানে দেখতে পাচ্ছ। তো এর ইলেকট্রন কনফিগারেশন কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেককে দেখতে চাই কে কত অ্যান্সার করছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, নরম ও সছিদ্র পৃষ্ঠতল ব্যবহার করে শব্দ শোষণে যে কৌশল ব্যবহৃত হয় তাকে কি বলে? তো তাকে বলা হয় শব্দ সুরক্ষা। তো অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। এরকম কিছু আনকমন টাইপেরও প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। তো যদি অ্যান্সার তোমার যদি বলা হয়, তোমার মনে হয় যে তুমি পারছো না, অবশ্যই এই ধরনের প্রশ্নকে একটু স্কিপ করবে, আন্দাজে একদম মারতে যাবে না। পরবর্তী প্রশ্ন, অভিন্ন বৃত্তাকার গতিতে একটা বস্তুকে রাখার জন্য প্রয়োজনীয় নেট বল বা মোট বলকে কি বলা হয়? সেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আর একবার ডিটেলসে পড়ি। কেন্দ্রমুখী বলের সাথে জড়িত থাকার একটি সাধারণ উদাহরণ হলো যে বৃত্তাকার পথ ধরে কোনো বস্তু সুষম গতিতে চলার ঘটনা, যেটা এই প্রশ্নের অ্যান্সার। তো কেন্দ্রমুখী বল বস্তুর গতির দিকে সমকোণে এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে পরিচালিত হয়। তো এটাও মনে রাখবে। নেক্সট চলে আসি, যখন ফেরাস সালফেট কেলাসগুলিকে টেস্ট টিউবের ভিতর গরম করা হয় তখন কি কি বিক্রিয়াজাত উৎপন্ন হয়? তো এখানে মনে রাখবে এখানে উৎপন্ন হয় ফেরিক অক্সাইড, জল, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। এখানে মনে রাখবে যখন গরম করার সময় ফেরাস সালফেটের স্ফটিকগুলি জল হ্রাস করে এবং শুষ্ক ফেরাস সালফেট গঠিত করে, তাই তাদের রং হালকা সবুজ থেকে সাদা হয়ে যায়। আরো উত্তাপের সময় সেটা ফেরাস সালফেট বিয়োজিত হয়ে ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং তার সাথে জল উৎপন্ন করে। নিম্নস্থ কোন বিবৃতিটি শব্দ তরঙ্গ এবং আলোক তরঙ্গ নিরিখে সঠিক? তো শব্দ তরঙ্গ সাউন্ড ওয়েভ এবং লাইট ওয়েভের মধ্যে কোনটা সঠিক এদের ব্যাপারে? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে যে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। তো এখানে মনে রাখবে আলোক তরঙ্গ এটা হচ্ছে একটা তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ,
এবং শব্দ তরঙ্গ এটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এগুলো সব কিন্তু মনে রাখবে, পরীক্ষায় দেখবে আমি বহুবার তোমাদের ক্লাসে করিয়েছি। পর্যায় সারণীতে সব থেকে নিম্ন প্রতিক্রিয়াশীল উপাদান হলো, মানে নিষ্ক্রিয় মৌল কোনটা সেটা জানতে চাই, মানে সবচেয়ে কম প্রতিক্রিয়া, মানে কোনো প্রতিক্রিয়ায় কোনো অংশগ্রহণই করে না, মানে একদম নিম্ন প্রতিক্রিয়াশীল, তো সেটা হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস কোনটাকে বলছে? এই যে 18 নম্বর গ্রুপে যেটা রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নিশন, তো এগুলো সব হচ্ছে নোবেল গ্যাস। মনে রাখবে পর্যায় সারণীর 18তম শ্রেণীতে মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, কারণ এগুলো খুবই নিম্ন প্রতিক্রিয়াশীল উপাদান হয়ে থাকে। এবং পরীক্ষা যদি বলে যে কোনটা সবচেয়ে বেশি প্রতিক্রিয়াশীল, তো সেখানে হয়ে যাবে ক্ষার ধাতু। ক্ষার ধাতু কোনটা? এই যে প্রথম গ্রুপে যেগুলো রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু এবং এগুলো খুবই প্রতিক্রিয়াশীল হয়, তো সেই জন্য এগুলো মুক্ত অবস্থাতে প্রকৃতিতে পাওয়া যায় না। এই ধাতুগুলি অক্সাইড, হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয়ে তীব্র ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে ক্ষার ধাতু বলা হয়। অনেক সময় প্রশ্ন দেখবে যে নিম্নোক্ত কোনটাকে কেরোসিন তেলে ডুবে রাখা হয়, কেন রাখা হয়? কারণ এগুলো হচ্ছে ক্ষার ধাতু। তো সেই টাইপের প্রশ্ন এগুলো হচ্ছে, তো কেন হচ্ছে বুঝতে পারছো যে এগুলো সবই প্রতিক্রিয়াশীল। নেক্সট চলে আসি, মধ্যাকর্ষণের কারণে অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ভর করে কোনটির উপর? তো এখানে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। কোনটার উপর এটা নির্ভর করে? তো মনে রাখবে যে মধ্যাকর্ষণের কারণে অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ভর করে সার্বজনীন অভিকর্ষজ এবং ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা জি এর উপর, বড় জি যেটা, তার উপর, পৃথিবীর ভর, মাস অফ আর্থ, পৃথিবীর ভরের উপর, এবং পৃথিবীর ব্যাসার্ধ, এইগুলোর উপর এটা নির্ভর করে। পতনশীল বস্তুর ভরের উপর এটা নির্ভর করে না। একটি 12 কেজি ভরযুক্ত বস্তু দ্বারা ধারণ করা শক্তি নির্ণয় করুন, যেখানে সেটি মাটি থেকে 5 মিটার উচ্চতায় থাকে এবং এখানে জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে সবার প্রথম মাস 12 কেজি দেওয়া রয়েছে, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে, হাইট কত দেওয়া রয়েছে? 5 মিটার। তো এখান থেকে একটা ফর্মুলা তৈরি হচ্ছে এমজিএইচ। তাহলে কোন ফর্মুলা হবে? স্থিতিশক্তি বা এমজিএইচ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 588 জুল। কিভাবে হচ্ছে? ডাটাগুলো লিখে নিলাম, ভর 12 কেজি, উচ্চতা 5 মিটার, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ, তোমাকে সিম্পলি গুণ করে দিতে, মানে 588 জুল। এবার এই প্রশ্নটা যদি তুমি খুব ভালোভাবে প্র্যাকটিস করে থাকো ঘরে, তখন তুমি বুঝতেই পারছো সিম্পল যেগুলো রয়েছে এগুলোকে খালি তোমাকে গুণ করে দিতে হবে, কোনো ফর্মুলা কিছু দরকার নেই, সিম্পল তোমাকে গুণ করে দিতে হবে। তো সেই লেভেল পর্যন্ত প্র্যাকটিস করবে। এই যে ভলিউম 1 প্লাস ভলিউম 2 প্লাস ভলিউম 3 যে পিডিএফটা আছে, তিনটে মিলেও একটা পিডিএফ আছে, এবং কেউ যদি চাও পার্ট করেও পিডিএফ বাই করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক আছে। সেখানে দেখবে ভলিউম 1 শেষ হলো 1 থেকে 40 পর্যন্ত সেট, তারপরে যতগুলো ফিজিক্সের ম্যাথ আছে আলাদাভাবে সলভ করে দিয়েছি। ভলিউম 2 তোমাদের 41 থেকে 80 নম্বর সেট শেষ হলো, সেখানে সবার লাস্টে আবার আলাদা করে আমি ফিজিক্সের ম্যাথ শেষ তোমাদের প্র্যাকটিস করে দিয়েছি, মানে ডিটেলসে এই যে যেমন ভাবে লিখে লিখে করেছি সেরকম ভাবে ভলিউম 3তেও সেরকম ভাবে আছে। তো টোটাল 404টা ফিজিক্সের ম্যাথ আছে। তো সেইগুলো সব যেন তোমরা যারা যারা পড়ছো গ্রুপটির জন্য পুরো একদম যেন ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ হয় সেটির গতিশক্তি কি হবে? ভরবেগ বা মোমেন্টাম যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে সেটার গতিশক্তি কি হবে? তো গতিশক্তি হয়ে যাবে 4 গুণ। কেন হচ্ছে? তো মনে রাখবে যে মোমেন্টাম বা ভরবেগ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। এবার দেখো ভরবেগ p is equal to m into v, এটা হচ্ছে ভরবেগের ফর্মুলা। এবার যখন ভরবেগ দ্বিগুণ বলে তখন এটার মানে এটা নয় যে ভরও দুগুণ হয়ে গেল, বেগও দুগুণ হয়ে গেল, তখন শুধুমাত্র এই যে বেগ বা ভেলোসিটি বা বেগ এটা শুধুমাত্র দ্বিগুণ হয়। ওকে, তাহলে দেখো m ইন্টু 2v ইকুয়াল টু হচ্ছে 2mv, মানে হচ্ছে কি ভরবেগ দ্বিগুণ হলো। ওকে, এবার দেখো গতিশক্তির ক্ষেত্রে এটা সেম, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এবার এই ভিটা হচ্ছে দুগুণ হয়ে গেছে, 2v হয়ে গেছে, তার মানে কি লিখবো আমরা? হাফ ইন্টু এম ইন্টু 2v হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারো, দেখো এখানে 2v মানে হচ্ছে কি 4v স্কোয়ার, এই যে 4 যেটা রয়েছে সেটা আমি আগে নিয়ে এলাম। ওকে, সেটা ইন্টু এই বাকি যেটা রয়েছে হাফ ইন্টু এম, এবং এখানে 4 তো আগে নিয়ে এসেছি, এইটা ভিটা রয়েছে ভি স্কোয়ার। এবার তুমি এটা দেখতে পাচ্ছ এই যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এটা সমান কি ছিল? কাইনেটিক এনার্জি। ইকুয়াল টু তুমি লিখতে পারো 4 ইন্টু কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে কি গতি শক্তি যেটা সেটা 4 গুণ হয়ে গেল। ওকে, তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস আমি প্রতিদিন ক্লাসে তোমাদের করে দিই, প্রথমবার বুঝতে না পারলেও দেখতে থাকবে, কন্টিনিউ ক্লাসগুলো দেখতে থাকবে, তাহলে দেখবে এগুলো সব তোমরা পারতে থাকবে, এবং সায়েন্স যখন ভালো লাগতে থাকবে দেখবে সায়েন্সও তোমাদের প্রিপারেশনও ভালো অনেক হয়ে যাবে। এবার দেখো এটা একটা কঠিনতম প্রশ্ন, কোন অম্ল যখন ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে তা অনুরূপ লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে, এই রাসায়নিক বিক্রিয়ার কোন সমীকরণের সঠিক? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে খুবই বড় একটা, Na2CO3 এর সাথে যদি 2HCl এর বিক্রিয়া হয়,
NaCl মানে হচ্ছে লবণ, জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তো সেটাই জানতে চেয়েছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি শব্দ তরঙ্গের একটি চরিত্রগত বৈশিষ্ট্য নয়? তো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয় কোনটা? তো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে ঘনত্ব। এখানে মনে রাখবে শব্দ তরঙ্গ প্রায়শই সরলীকৃতভাবে সাইনোসয়েডাল সমতল তরঙ্গ হিসাবে বর্ণনা করা হয়, যার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। সবার প্রথম এটা কম্পাঙ্ক বা এর বিপরীত তরঙ্গ দৈর্ঘ্য। তো এই অপশন সি এখানে হয়ে যাচ্ছে। বিস্তার, শব্দের চাপ, তীব্রতা, তো এখানেও এটা হয়ে যাচ্ছে। এবং তার সাথে শব্দের বেগ বা গতি, তো এটাও হয়ে যাচ্ছে। এবং এর সাথে মনে রাখবে দিক, এটাও কিন্তু চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে শব্দ তরঙ্গে। কোনটা নয়? ঘনত্ব এটা কোনো বৈশিষ্ট্য নয়। লাস্ট প্রশ্ন, একটি দ্রবণে 320 গ্রাম জলে 43 গ্রাম সাধারণ লবণ রয়েছে। দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করো। তো এগুলো অনেকজন আমরা ভয়ে স্কিপ করে দিই যে খুব কঠিন, কিন্তু খুব কঠিন প্রশ্ন নয়, খুবই সহজ প্রশ্ন। 11.85%। কিভাবে হচ্ছে? সবার প্রথম আমরা লিখে নিলাম, দেখো মাস অফ সলিউট মানে দ্রবণে তোমার NaCl যেটা রয়েছে বা লবণ সেটা হচ্ছে 43 গ্রাম, এখানে দেওয়া রয়েছে 33 গ্রাম সাধারণ লবণ। সলভেন্ট বা দ্রবণে তোমার কত হচ্ছে? জল কত রয়েছে? 320 গ্রাম জলে, তো এটা লিখে দিলাম। তাহলে টোটাল যে সলিউশন হলো কত? তোমাদের 320 গ্রাম জলের সাথে 43 গ্রাম লবণ মিশ্রিত হলো, মানে টোটাল কত হলো? 363 গ্রাম টোটাল যে সলিউশন যেটা হলো। এবার এখানে বলেছে দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করো। তো এখানে সাধারণভাবে কি হবে? কনসেন্ট্রেশন ইন টার্ম অফ মাস বাই মাস পার্সেন্টেজ। দেখো সবার প্রথম মাস অফ সলিউট, তাহলে সেটা কত হচ্ছে? 43 গ্রাম জলের, লবণের। এবং মাস অফ সলিউশন টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে 363, তাহলে 43/363 ইন্টু 100 দিয়ে করলে তার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এটা যখন ক্যালকুলেশন করবে তোমার আসবে 11.85%। তো এই ক্যালকুলেশনটাই মেন, এটা তুমি ঘরে বসে প্র্যাকটিস করবে যেন তোমার এটাই তোমার অ্যান্সার আসে। তো টোটাল 25 কোশ্চেন আজকেও আমরা ডিসকাস করলাম। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। এন্ড তোমাদের জন্য এই পিডিএফ গুলো রয়েছে, যাদের দরকার অবশ্যই এখন থেকে নিয়ে প্র্যাকটিস করো, পরীক্ষার আগে গিয়ে কমপ্লিট করে উঠতে পারবে না, তো এখন থেকেই ভালোভাবে এগুলো প্র্যাকটিস করে নাও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে, এবং ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে বাই করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, পেমেন্ট কমপ্লিট হয়ে দেখবে সেখানে তোমার সঙ্গে সঙ্গে পিডিএফ ডাউনলোড, তোমার মেল আইডি তো পিডিএফ ডাউনলোডের একটা লিঙ্ক চলে যাবে, তো সেখান থেকে ডাউনলোড করো। কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে এই নাম্বারে মেসেজ করবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।